কথা লেখা আছে, সম্মান রেখেই বলছি, মাত্রই ফেসবুক পোস্টে, এখন টিভি মনে হয়, তাদের একটা পোস্ট এসছে, ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ মেয়র ডিসিদের বছরে 2 বার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামাত নেতা বলেছেন। তো এই বুদ্ধিটা আসলে আমার মাথায় আসেনি, এই বুদ্ধিটা কিন্তু আমারও না। সো উইথ ডিউ রেসপেক্ট বলছি যে আসলে রাজনীতিবিদরাই দেশের সমস্যা। ঢাকার খাল বা ঢাকার নদীগুলো পরিষ্কার করার জন্য ঢাকার মেয়র সাহেবের নেতৃত্বে, এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে, রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি তাদের নেতৃত্বে বছরে 2 বার আমরা এখানে গোসল করব। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। কার্যত আমাকে ক্ষমতা বা দায়িত্ব যেটাই বলি না কেন, সেটা পাওয়ার আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি এটার প্রতি আসলে আমার কমিটমেন্ট এখানে আছে। তাহলে আমরা সেটা কিভাবে করব? আমির হোসেন মহোদয় বলেছেন 30 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। সব রাজনৈতিক দল যদি আমরা এরকম করি যে আমি আমার বাড়িতে বাসায় আমার পার্শ্ববর্তী এলাকায় 2-3টা গাছ লাগাই, তাহলে আমরা এই 16-17 কোটি মানুষ তো গাছের অভাব হবে না। 25% থেকে আমাদের পরিবেশে গাছের সংখ্যা আছে 9%। তাহলে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করছি, আমরা আমাদের মৃত্যু ডেকে এনেছি। সেকেন্ডলি হচ্ছে এই যে খাল বিল নদী নালার কথা আমরা বলি, সরকার আসে সরকার যায়, দূষণ কমে না দূষণ বাড়ে। আমি একটি প্রস্তাব দিতে চাই, আমরা আমাদের দলে আলোচনা করেছি। এটার জন্য আমাদেরকে এইভাবে উদ্যোগ নিতে হবে যে ঢাকার খাল বা ঢাকার নদীগুলো পরিষ্কার করার জন্য ঢাকার মেয়র সাহেবের নেতৃত্বে, এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে, রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি তাদের নেতৃত্বে বছরে 2 বার আমরা এখানে গোসল করব। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। আমরা ঢাকার 4টা নদীতে গোসল করব। সিদ্ধান্ত হবে আগে, ঘোষণা হবে, পাবলিক দেখবে এসে। ঠেলার নাম বাবাজি দেখা যাবে যে আলহামদুলিল্লাহ মেয়র সাহেব, ডিসিএসপি সাহেব, ডিআইজি কমিশনার সাহেব, মন্ত্রী মহোদয় ইত্যাদি ইত্যাদি পুরুষ যারা আছেন, কমপক্ষে মহিলারা আমরা না নামার জন্যই বললাম, ইনশাল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে, দেখা যাবে। চিটাগংয়ে আমির হোসেন মহোদয় ভাই নেতৃত্ব হবে, সিলেটে আমরা থাকবো ইনশাল্লাহ, সুরমা কুশিয়ারাকে আমরা এইভাবে পরিষ্কার করব। এটা কোনো গল্প না, এটা কোনো কল্পনা না, প্র্যাকটিক্যালি অনেক দেশ এগুলো করছে। আমাদের এখানে যারা আছেন খুব এক্সপার্টরা আছেন, তারা এগুলো দেশে গিয়েছেন, ইউরোপের দেশগুলোতে আছে, চীনে আছে, স্বচ্ছ টলটলে সুন্দর পানি, মনে হয় ডিস্টিল ওয়াটার। জিজ্ঞেস করলাম যে কিভাবে এটা সম্ভব, বলে এইভাবে সম্ভব, মেয়রের নেতৃত্বে সেখানে চুবানো হয়, গোসল করানো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি হচ্ছে জামাত নেতার বিষয়। কিন্তু কেন জামাত নেতারা আসলে চমক দেখাচ্ছে, একের পর এক চমক দেখাচ্ছে, একের পর এক। গতকালকে রাজশাহী এবং ঢাকা ইউনিভার্সিটিতে একটি নির্বাচন হয়েছে, সেখানেও জামাতের জয় হয়েছে, জামাতের জয় জয়কার হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপট 19শে জুলাই যে ঘটনা ঘটিয়েছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নিয়ে গণজমায়েত করেছে, রাজনৈতিক একটি সমাবেশ করেছে, মহাসমাবেশ। কিন্তু সমাবেশটা কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু বিষয়টি হচ্ছে জামাত ইসলামী যেটা চেয়েছে সেটা পেয়েছে বা সেটা হয়েছে। আপনাদের সামনে আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয় কি, আসলে উপদেষ্টা পরিষদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত নেতার একটি বক্তব্য কি কেন্দ্র করে ভাইরাল হলো, সেটাকে বেশি বেশি মানুষ শেয়ার করলো। কিন্তু কেন 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 নিয়ে আপনাদের কাছে আজকের এসেছি। সম্মানিত ভিউয়ার্স, জামাত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, তিনি সিলেটের সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমান জামাতের শূরা সদস্য এবং সহকারী সেক্রেটারি পদে বাংলাদেশ জামাত ইসলামীতে আছেন। উনি কি কথা বলেছেন, কেন বলেছেন? ঢাকায় যে নালা আছে, ডোবা আছে, খাল আছে, নদী আছে ছোট ছোট, সেগুলোর কেন খনন হয় না, সেগুলো কেন নিরসন হয় না, নিষ্কাশন হয় না, পানি সরবরাহ করে না, জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায়? কিন্তু কেন? এই বিষয় নিয়ে তিনি কথা বলতে গিয়ে তিনি বলেছেন, যারা মেয়র আছে, সিটি কর্পোরেশনের মেয়র আছেন, এমপি আছেন, প্রার্থী আছেন, উন্নয়নে যারা আছেন এই সিটি কর্পোরেশনের মধ্যে, তাদের যদি এই ঢাকার খালগুলাতে, ঢাকার নদীগুলাতে যদি বছরে 2 বার 5 বার যদি গোসলের ব্যবস্থা থাকতো, বিধান থাকতো, তাহলে এই খালগুলা আর এই সমস্যায় থাকতো না। কারণ তার যে পানি, তার যে রং, তার যে কালারে পরিবর্তন হয়েছেন, সেটা একটি মানুষের মানে রোগ জীবাণুর থেকে শুরু করে সকল বিষয়ে সেখানে অগ্রাধিকার পাবে। এই বিষয়টি গ্রহণযোগ্য পায়। একটি খালে ঢাকায় দেখেন আমরা তুরাগ নদীতে দেখতে পাই, আশুলিয়া দেখতে পাই, গাবতলীতে দেখতে পাই, কি কই
পানি এত পরিমাণ কালো, আলকাত্রার চেয়ে কালো থাকে, জীবাণু থাকে, রোগ থাকে, ময়লা থাকে, তৈলাক্ত থাকে, কল কারখানার বর্জ্য আবর্জনা থাকে। এই যে লিকুইড, এই যে পানির যে অবস্থা, পানির কালার এবং গন্ধ যে পরিবর্তন হয়, একটা মানুষের বসবাস অযোগ্য হয়ে যায়। তার পাশ দিয়ে যারা বসবাস করে, তার পাশ দিয়ে যারা চলাচল করে, এই অবস্থা আপনি স্বচক্ষে দেখলে আপনি স্থির থাকতে পারবেন না। মানে আপনি বুঝবেন যে ঢাকা কতটা জলাশয়, কতটা দুঃখ, কতটা বেদনাদায়ক, কতটা অসহ্যনীয়, অসহনীয় যে বিষয় মানে চলে যায়, সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি দেখেছি মাঝে মধ্যে বেদেরা, যারা বেদে আর কি বলে, এরা দেখি ওই পানিতে নৌকা নিয়ে গোসল করে, থালা বাসন মাঝে, ওরা ওখানে খায় না, অবশ্যই বাইরের পানি খায়, কিন্তু এই তাদের তো অস্তিত্বহীন, তারা তো যাযাবর জীবন পালন করে। তারা কি করবে? তাদের একটা পরিস্থিতির শিকার হয়ে তারা এই কাজটি করে। কিন্তু কেন? তারা তো মানুষ, আপনি মানুষ, আমি মানুষ, তারাও মানুষ। শুধু বেদেদের না, আমি তো ঢাকার আশপাশ যতগুলো নদী আছে, ছোটোখাটো নদী, সবগুলোই মোটামুটি দেখেছি। আপনার নদী মাতৃক যে এলাকাগুলো ঢাকার, সবগুলোই দেখেছি। তার অবস্থা, তার পরীক্ষা, তার কালার, তার রং, সবগুলো দেখেছি। একটি মানুষ গোসল তো জড়িয়ে দেখ, কোনো কিছু ধোয়া, পাও ধোয়া, হাত ধোয়ারও পরিবেশ থাকে না। কারণ আপনি যদি হাত ধুয়ে যান, আপনার এমন জীবাণুতে আক্রমণ করবে, আপনাকে হাসপাতালেও বেডে আপনাকে রাখতে পারবেন না, হাসপাতালেও নিবে না। তাহলে এই যে অবস্থাকে পরিবর্তন করতে গেলে ওইখানে যদি ডুব দেওয়া যায়, ওইখানে যদি গোসল করানোর নিয়ম থাকে যে সিটি কর্পোরেশনের মেয়রকে গোসল করতে হবে বুড়িগঙ্গাতে, সিটি কর্পোরেশনের মেয়রকে গোসল করতে হবে আপনার কেরানীগঞ্জে, তাহলে আপনি কোথায় যাবেন? সিটি কর্পোরেশনের মেয়রকে গোসল করতে হবে তুরাগ নদীতে, আশুলিয়াতে, আপনার আমিনবাজার, এই গাবতলী নদীতে, তাহলে আপনি কোথায় যাবেন? সুতরাং এই গোসলের বিধান যদি থাকতো, তাদের চিন্তাধারা থাকতো যে এখান থেকে আমরা পানি সরবরাহ ক্লিয়ার রাখবো, নদীর সাথে নদী টু নদী ক্লিয়ার থাকবে, পানি চলমান থাকবে, কোনো বাধাগ্রস্ত হবে না, এই পরিবর্তন আনতে গেলে এই বিধানটি আনলে মনে হয় ভালো হয়। আর সেটাই ভাইরাল হয়েছে। কিন্তু জামাত কি করে? জামাত ইসলাম মানুষের মূল্যবোধ নিয়ে, সামাজিক নিয়ে, মানবিক দৃষ্টিকোণ দিয়ে এবং বাংলাদেশের উন্নয়নশীল অগ্রগামী যাত্রাকে সহনশীল করতে, পরিচালনা করতে, গতিশীল করতে কিন্তু এই বিষয়টি সর্বক্ষণ চিন্তায়, চেতনায়, মগজে এটা ধারণ করে। কারণ মানবতার কল্যাণের জন্য ইসলাম মানবতা এবং মানবিক হয়ে আসে। আর একমাত্র ইসলাম মানুষকে শান্তি দিতে পারে। কোনো রকম, কোনো ধর্ম, কোনো মানবরচিত মতবাদকে মানুষকে শান্তি দিতে পারে। সুতরাং আজকের যে বিষয়টি আমরা ভাইরাল দেখতে পেয়েছি, এটা আপনার যুক্তিতে কি বলে? একজন উপদেষ্টা পরিষদ বলছেন, তিনি বলছেন, সৈয়দ রিজানা হাসান বলছেন যে আমার কথা না, বা আমি বলিনি, এই কথাটি বলেছে একজন জামাত নেতা, কিন্তু নাম বলেননি। কিন্তু জামাত নেতা কে? ব্যারিস্টার অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ভাই বলেছেন। তিনি সাবেক ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি বক্তব্য দিতে গিয়ে আবেগপূর্ণভাবে এই কথাগুলো বলেছেন যে মানুষের দুঃখ দুর্দশার পরিবর্তন আনতে গেলে সেই দায়িত্বশীল নেতাকে এই বিষয়গুলোকে দেখতে হবে, এই বিষয়গুলো মনে করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের এই বিষয়গুলো মনে করবেন যে এই নদীতে আমাকে গোসল করতে হবে, আমাকে না, হাজারো মানুষ, আমার পরিবার সবাই গোসল করবে। এই পরিবেশ, এই চিন্তাধারা, চেতনা যদি আমার মস্তিষ্কে থাকে, তাহলে এই পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে। সুতরাং এই মানবিক দৃষ্টিগুলো, এই মানবিক বিষয়গুলো সবসময় চিন্তা করে জামাত ইসলামী। আর সেই জামাত ইসলামীকে নিয়ে যারা কটাক্ষ করে, রাজাকার তকমা দেয়, তারা আসলে বোকার স্বর্গে বাস করে। মানুষ এখন ওই ধরনের নেই যে আগের মতো আওয়ামী লীগ যা খাওয়িয়েছে জনগণকে, আওয়ামী লীগ যে বলে যেটা মানুষকে খাওয়িয়েছে জোর করে, সেটা এখন খাবে না। মানুষ এই ধরনের নেই। আর জামাত ইসলামী মনে করলে হবে না যে আগের মতো আছে, যে আগের মতো প্রেক্ষাপট নিয়ে আছে, আগের মতো অবস্থা আছে, জামাত ইসলামীকে যা বললাম জামাত ইসলামীকে সেটা অকপটে মেনে নিবে, জামাত ইসলামী কোনো প্রতিবাদ করবে না, এটা কিন্তু আসলে মনে করার কোনো বিষয় নেই। কারণ জামাত ইসলামী এখন শক্ত হাতে প্রতিবাদও করছে, শক্ত হাতে দমনও করছে। কারণ মানবিক দৃষ্টি থেকে অন্যায় যেখানে, জামাত সেখানে, জুলুম যেখানে, জামাত সেখানে। জামাতকে মাজলুম করা হয়েছেন, কিন্তু জামাত ইসলাম যেখানে অন্যায় হয়েছেন, অনাচার হয়েছেন, দুঃখ দুর্দশা হয়েছেন, বন্যায় কবলিত হয়েছেন, মানুষ সমস্যায় পড়েছেন, সেখানে সবার আগে জামাত ইসলামী গিয়ে হাজির হয়েছেন। সুতরাং জামাত ইসলামী একটা মানবিক সংগঠন, শুধু একটি রাজনৈতিক দল নয়, একটা মানবিক সংগঠন এবং দেশ উন্নয়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক চিত্র, একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম, যেটা দেশের অতন্ত প্রহরীর মতো তারা কাজ করে বেড়ায়। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের কমান্ড মেনটেন করে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন, তাদের মেকানিজমগুলো কী করে দেখবেন। তারা শরিয়া এবং নিজের মানবিক এবং নিজের সততাকে সর্বোচ্চ দিয়ে জীবনটাকে বিলিয়ে দিয়েছে, কিন্তু কখনও বাতিলের কাছে মাথা নত করেনি। সুতরাং আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর এবং জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের মানুষ এখন বলছে যে
71-এর পর থেকে, স্বাধীনতার পর থেকে শুধু আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি, একবার বিএনপি আসে, একবার আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ থাকে, বিএনপি যায়, আওয়ামী লীগ আসে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, দুর্নীতির বেড়াজালে আটকে গিয়েছে, দেশটাকে লুণ্ঠন করেছে, খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। এই সকল কিছুকে বেরিয়ে আসতে হলে একমাত্র জামাত ইসলামী আর ইসলামিক দলগুলো ছাড়া অন্য কোনো মানুষের এই পরিবর্তনশীল কখনোই সম্ভব না। কারণ আপনারা দেখছেন নির্বাচনে এখনো আসে নাই, তারা কি করছে, কি পারে, কি করবে, কি না করবে, সে বিষয়গুলো আপনারা উপলব্ধি করুন। কারণ জামাত ইসলামীকে দিয়ে যে কাজ হবে, যে গতিময় হবে, এটা বাংলাদেশের অন্য কোনো দল দিয়ে সম্ভব নয়। কারণ কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যদি ইসলামিক অনুশাসন কায়েম করা না যায়, তাহলে শান্তি বলে কোনো জিনিস খুঁজে পাবেন না। আর ওই মিথ্যা ধোকা দিয়ে মানুষকে আক্রমণ করে, মানুষকে বিভিন্নভাবে বলে, এই বিষয়গুলোকে উল্লেখ করে আসলে জনগণ ওইভাবে আর খাবে না। কারণ জনগণের ম্যান্ডেট বুঝতে হবে, জনগণের চিন্তা চেতনা বুঝতে হবে। জনগণ চায় শান্তি, জনগণ টাকা পয়সা চায় না, শান্তি চায়, ইনসাফ চায়, ন্যায় বিচার চায়, এইগুলোই চায়। সুতরাং আসুন আমাদের আজকের ভিডিওতে আপনার কমেন্ট বা আপনার মন্তব্য কি হতে পারে অবশ্যই জানিয়ে দিবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।